শেখ হাসিনা কন্টিনিউ করলে মানবজমিন বন্ধ হয়ে যেত। বিশেষ করে জুলাইয়ের 15 তারিখ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার উপর প্রচন্ড চাপ গেছে। প্রচন্ড প্রেশার, আপনাদের টের পাইতে দেয়নি। কাগজ বন্ধ করার জন্য কি ছিল, সহকর্মীরা যখন মাঝে মাঝে লাইভ করতেন, লাইভ করার সঙ্গে সঙ্গেই আমাকে ফোন করে বলতো যে আপনি এখনো বন্ধ করতেছেন না। তো আমার নিজের কাছে অস্থির লাগতো যে আমি কি কারণে লাইভটা বন্ধ করতেছি, কি বলছে এমন বলে দেখানো যাবে না। আমি তো অন্যরা তো দেখাচ্ছে বলে ওইটাও আমরা বন্ধ করতেছি, কিন্তু আপনি আগে করতে হবে। একটা অপশন ছিল, হয় দেশ ছাড়তে হবে, আর না হলে এখানে থাকলে জেলখানায় যেতে হবে। আমাদের মিডিয়া বুশ ডক্ট্রিনে চলে যে তুমি হয় আমার পক্ষে নাইলে বিপক্ষে। কিন্তু আমি দেওয়ার পক্ষে, কারণ আমি তো জীবনে বহুবার চাকরি হারিয়েছি। যদি বাংলাদেশের সাংবাদিকরা একদিন সিদ্ধান্ত নিয়ে বলে যে আমরা হোয়াইটকে হোয়াইট বলবো, ব্ল্যাককে ব্ল্যাক বলবো, 3 দিনের মাথায় বাংলাদেশের সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। 15ই ফেব্রুয়ারি 1998 দিনটা এখনো আমি স্পষ্টভাবে স্মরণ করতে পারি। তখন আমি থাকি কুমিল্লায়, স্কুল জীবনের শেষ প্রান্তে। পত্রিকা পড়া তখন আমাদের একটা নেশা ছিল। হঠাৎ আমরা একদিন শুনলাম যে একটা ট্যাবলয়েড পত্রিকা আসতেছে, পুরো রঙিন। আমাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি হলো এবং আমার মনে আছে ওই দিন খুব ভোরে ভোরে আমরা কান্দিরপাড় চলে গেলাম এবং সেখান থেকে মানবজমিন পত্রিকাটা সংগ্রহ করেছিলাম এবং দেখলাম যে আক্ষরিক অর্থে একটা রঙিন পত্রিকা। এরপর 27 বছর কেটে গেল, নানা ঘটনাবহুল সময়। আরেকটি 15ই ফেব্রুয়ারি আমাদের সামনে এসেছে। মানবজমিনকে যারা ভালোবাসেন, যারা মানবজমিনকে ভালোবাসেন না, এই প্রতিষ্ঠাবার্ষিকীর লগ্নে প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আপনারা যদি পাশে না থাকতেন, মানবজমিন এত দীর্ঘ এই যে ভ্রমণ, এটা সম্পন্ন করতে পারত না। আজকের মানবজমিনের এই প্রতিষ্ঠাবার্ষিকীর লগ্নে আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রধান সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী। মতিউর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই আলোচনাটা হয়তো আগেও অনেকবার হয়েছে, তবুও আমরা শুনতে চাই আবার, কারণ কিছু কিছু আলোচনা আসলে বারবার শুনতে হয়। যে বাংলাদেশের মতো দেশে একটি ট্যাবলয়েড দৈনিক আসলে আপনি কেন করতে চেয়েছিলেন বা পরিকল্পনাটা আপনার কীভাবে এসেছিল? আরেকটা বিষয় হচ্ছে, আমি যতদূর জানি যে পত্রিকাটার প্রতিষ্ঠায় আমাদের যে সম্পাদক মাহবুবা চৌধুরী, উনি অগ্রণী ভূমিকায় ছিলেন। এই পুরো বিষয়টা যদি আপনি আমাদের একটু বলেন। আপনি জানেন যে আমার পরিবার আসলে বিলেত কেন্দ্রিক, তখন বিলেতে যাওয়া হতো সবসময়। তা আমি সবসময় দেখতাম যে আসলে ট্যাবলয়েড পত্রিকা, যেখানে সান বলেন, মিরর বলেন, এক্সপ্রেস বলেন, মেইল বলেন, সব পত্রিকা এই সব স্টলে ছোট এবং রঙিন এই সেই। তা আমাকে স্ট্রাইক করতো যে আসলে এই ধরনের একটা পত্রিকা করা যায় কিনা। সত্য কথা এটাই। এরপরে আমি গেলাম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে দেখি যে ঠিক এইরকমই, মানে ট্যাবলয়েড পত্রিকা। কিন্তু আমার একটা চিন্তা ছিল, ওই সময় পত্রিকা বের করাটা খুব সহজ ছিল না। এই অর্থে, বিশেষ করে ট্যাবলয়েড হচ্ছে, বিশেষ সান পত্রিকা দেখলে পরে পেজ নাম্বার 3 একটা ছবি ছাপা হয়, যে ছবিটা সাধারণত আমাদের সমাজ এটা গ্রহণ করে না। আমি আর বিস্তারিত বলছি না। তা আমার খুব চিন্তা হইলো, তাইলে আমি এই ছবিটা অফ করলাম, অফ করলে কি হয়। আমার মাথায় পত্রিকার পরিকল্পনাটা কিন্তু আমি নিয়েছিলাম অস্ট্রেলিয়ার সিডনিতে বসে। তখন আমি চিন্তা করলাম যে এই ছবিটা যদি হাসির ছবি দেই, প্রিয় মুখ যেটাতে, সেটা চালু হয়েছিল, সেটা হইতে পারে। তাই সব মিলে এসে আমি একটা ডিসিশন নিলাম যে না, কাগজটা বের করতে হবে। আর আপনাদের সম্পাদক ম্যাডামের সঙ্গেও আমি কথাটা বললাম, তারও একটা ভূমিকা আছে। তো আসলে হয় কি, ওই কনজারভেটিভ সোসাইটি তো বাংলাদেশে, আর আজ থেকে 27-28 বছর আগে অত সহজ ছিল না ট্যাবলয়েড বের করা বাংলাদেশে, কঠিন। এবং ইতিহাসটা হচ্ছে ওই রকম, যেদিন বের হলো পত্রিকা, বেলা 12টার মধ্যে 96,000 কপি চলে গেল। রয়টার্স, এপি এবং এএফপি সবাই রিপোর্ট করেছিল যে বাংলাদেশে পত্রিকা এইরকম, মানে আর 12টার সময় সব কোনো পত্রিকা পাওয়া যায়নি। তো মানুষের আগ্রহ ছিল, পাঠকদের আগ্রহ ছিল, যেমনটা আপনি বলেছেন। মানুষ চেয়েছে যে আসলে একটা পরিবর্তন এরকম। আবার ওই ফ্যানের নিচে বসে ছোটো কাগজ পড়া যায়। আবার শুরুর দিকে কিছু ভুলভ্রান্তি আমাদের ছিল, কারণ আমাদের তো অভিজ্ঞতা ছিল না। তো সেই কারণে আমাদের সহকর্মীরা কিছুটা আবেগপ্রবণ হয়ে কিছু কিছু খবর দিয়েছেন, যেটা সোসাইটি পারমিট করে নাই। সৌদি গেজেটের এক্সিকিউটিভ এডিটর বা ডেপুটি এডিটর আসলেন ঢাকায়। আসার পরে আমার সাথে দেখা করলেন। দেখা করে তার প্রশ্ন ছিল যে তুমি এই উপমহাদেশে এই প্রথম একটা ট্যাবলয়েড পত্রিকা, কি
কি চিন্তার থেকে বের করলা? কারণ তোমার সমাজ তো এটা গ্রহণ করবে না, করে না। তা আমি তাকে পুরোটাই যেটা বললাম পুরোটাই এক্সপ্লেন করেছি যে এটা না করার কোনো কারণ নাই। আমি বিলাতি দাসের কাগজ বের করছি না, আমি বের করব যে এই সাউথ এশিয়াতে চিন্তা চেতনা মন মানসিকতা মানুষের যে তার ভিত্তিতেই, এটার বাইরে খুব ওই রোমান্টিক ছবি টবি দেওয়া সেটা আমি দেব না, আমি এইভাবে বের করব। তারপরেও উনি একটা রিপোর্টও লিখেছিলেন, বেশ বড় রিপোর্ট, সেই রিপোর্টে এটা প্রশংসাও করেছেন। তো কাগজ আসলে এটা আপনি কি জিনিস দিচ্ছেন, এরপরে অনেক কাগজ কিন্তু বের হয়েছে, অনেকেই ট্যাবলয়েড করার চেষ্টা করেছেন কিন্তু কেউ সফল হননি আর কি। একটু যদি আমি পেছনে ফিরে যাই আর কি, যেটা আপনি ওই যে সাপ্তাহিক খবরের কাগজ, আপনার একটা রূপকাশ্রয়ী লেখা যেটা এরশাদকে নিয়ে আসলে লিখেছিলেন আপনি, লেখার কারণে সাপ্তাহিক খবরের কাগজ বন্ধ হয়ে যায় এবং আমরা যেটা জানি যে পরে খবরের কাগজ আমাদের সুপ্রিম কোর্টে মামলা করে এবং জাস্টিস শাহাবুদ্দিন আহমেদের একটা রায়ে খবরের কাগজ মুক্তি পায়। সেখানে যেটা আরেকটা ব্যাপার ছিল, শুধু খবরের কাগজ না, ওই যে শাহাবুদ্দিন সাহেব আমাদের স্বাধীন মিডিয়া বিরোধী যেসব আইন ছিল, যেসব বিধিবিধান ছিল, এগুলি বাতিল করে দেন। এবং এটার একটা সুফল আমরা মনে হয় 91 থেকে আমি যদি বলি 2006 সাল পর্যন্ত এটা আমরা আসলে আমাদের মিডিয়াতে আসলে ওই সময় অনেক, যদিও আপনার কিছু সমস্যা তখনও হয়েছে, কিন্তু অনেকাংশেই মনে হয় আমাদের পত্রিকা বিশেষ করে স্বাধীনভাবে কাজ করতে পেরেছে ওই সময়টা। শাহাবুদ্দিন সাহেবকে আমরা অনেকেই স্মরণ করি না, কিন্তু বাংলাদেশের মুক্ত সাংবাদিকতার জগতে শাহাবুদ্দিন সাহেবের যে অবদান এটা চিরস্মরণীয়। আপনি যেটা বলছেন যে দুর্নীতি পরায়ণদের উল্লাসের নৃত্য আমি লিখেছিলাম। খবরের কাগজ নিষিদ্ধ করা হয়, আমার নামে হুলিয়া জারি করা হয়। আমি তখন গালফ ওয়ার কভার করার জন্য হাফরুল বাতেন, সৌদি আরবের হাফরুল বাতেন সীমান্তে ছিলাম। তো তারপরে তো এখানে কোর্টে যাওয়া হলো, কোর্টে সরকার পক্ষ হেরে গেল আসলে, তখন ওই কাগজ বের হলো, আমি দেশে ফিরে এলাম। এইটার জের ধরে অনেক দিনই চলেছে। এরশাদ সাহেবের জমানায় আপনি জানেন যে আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, 17 ঘন্টা আমাকে এরশাদ সাহেবের লোকজন আটক রেখেছিল, মানে নানা ঝামেলা গিয়েছে। তো ওই সময় যে বাংলাদেশের সাংবাদিকরা যে স্বাধীনতা ভোগ করেছেন যেটুকুই, অনেকখানি বলবো, এর আগে তো এরা লেখাই যেত না, কিন্তু শাহাবুদ্দিন সাহেব ওই অর্ডার যদি না দিতেন তাহলে হয়তো আমরা অন্ধকার জগতেই থাকতাম। তখন একটা গণতান্ত্রিক পরিবেশও মনে হয় ছিল 91 থেকে 2006 যদি আমরা আলাদা করি। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মামলাটা আমি আপিল করেছিলাম, আমার 1 মাসের সাজা হয়ে আছে, আর সম্পাদক ম্যাডামের 1 মাস, আর এরশাদ সাহেবের 6 মাস। এরশাদ সাহেব তো মারা গেছেন, আর জাজ সাহেব তিনি মারা গেছেন, তিনি পদত্যাগ করেছিলেন। কিন্তু এই মামলাটা ক্যাসেট এটাই মানে এইটাও কিন্তু রিলেটেড আর কি, এটাও রিলেটেড এই কারণে যে এখনো মামলাগুলো ঝুলতেছে, কারণ এটা মানে আমি জানি না কি কারণে মামলা ঝুলতেছে। আরেকটা বিষয় প্রশ্নটা তাহলে আমাদের যেহেতু বেশিরভাগ আলোচনাই মিডিয়া কেন্দ্রিক, এখানে আমি ক্লিয়ার করতে চাই যে একটা হলো যে ক্যাসেট কেলেঙ্কারির কথা আপনি যেটা বললেন, আবার আরেকটা হলো যে আপনি যেটা খোঁজ করে বের করলেন যে হারিস চৌধুরী আসলে ঢাকাতেই ছিলেন অন্য নামে। তো একজন আপনি তো সম্পাদক হয়ে গেলেন, তারপরেও এই যে রিপোর্টের প্রতি আপনার এই আগ্রহটা বা এই যে হারিস চৌধুরীর ঘটনাটা আসলে আপনি কিভাবে আগ্রহী হলেন, কেন মনে হলো আপনার যে তিনি ঢাকাতেই থাকতে পারেন, বেঁচে থাকতে পারেন? আমার কাছে একটা খবর এসেছিল, এইরকম একটা ধারণা আছে এটা সেটা, তো আমাকে খোঁজ করতে করতে আমি একবার লন্ডন গেলাম, কিন্তু আমি যাওয়ার পরে হারিস চৌধুরীর মেয়ের সঙ্গে আমার কথা হলো, তখনও সে জানতো না, তখনও সে আমার বলেনি। তারপরে আমি হারিস চৌধুরীর ফ্যামিলি মেম্বার একজনের সঙ্গে আমার কথা হয়েছিল, তো সেও আমাকে একটা ধূম্রজালের মধ্যে রেখেছে যে আসলে সত্য না। তা আমিও একদিন আমি আবার সিআইডিতে গেলাম, সিআইডি বললো পাগল হয়েছেন আপনি, এইটা এই ধরনের খবর হইতে পারে, এগুলা সব গুজব, এটা সেটা এসে আর কি। যাই হোক, তা আমি বসেছিলাম যে এর মধ্যে করোনা হলো, ওই করোনার সময়টাতেই আমার কাছে ডেফিনেট খবর আসলো যে হারিস চৌধুরী এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তাকে দাফন করা হয়েছে সাভারে। তখন তার মেয়ের সঙ্গে আমার যোগাযোগ হয় এবং সে স্বীকার করে এটা সত্য। তারপরেও আমি 1.5 মাস সময় নিয়েছি, আমি খবরটা দিতে চাই নাই, আপনাদেরকেও বলি। আসলে একটা বড় সিনেমা হওয়ার মতোই ঘটনা। হ্যাঁ, সিনেমা হইতে পারে, এটা আমাদের দেশে হয় নাই, কিন্তু এটা সিনেমা হইতে পারে, অবশ্যই হওয়া উচিত। এত বছর ছিল, নিজের 11 বছর ছিল, 11 বছর ছিল। হ্যাঁ, উনি ওইখানে ওই মসজিদে বক্তৃতা করত, তারপরে লোকজন জানতো একজন অধ্যাপক মাহমুদুর রহমান নামে, এত লম্বা দাড়ি হয়েছিল, লাইফস্টাইল খুব নর্মাল। কেউ লোকজন আসতো, কেউ বুঝতে পারে নাই যে আসলে এই লোক সেই লোক বা যে কেউ হবে। উনি মনে করছে যে আসলে প্রফেসর সাহেব আছেন নাই, সে আর কি মসজিদে গেলে পরে
ওনাকে প্রায়ই উনি কী করতেন, অসম্ভব কী ছিলেন, মেধাবী ছিলেন হারিস চৌধুরী। হারিস চৌধুরী স্ট্রেট ফরওয়ার্ড লোক ছিলেন। হারিস চৌধুরী কোনো সময়ই আপোষ করতে চাননি। হারিস চৌধুরীর আরেকটা গুণ ছিল যে তিনি রাজনীতির মধ্যেই ছিলেন, অনেক সময় তার উপরে প্রচণ্ড প্রেশারও গেছে, কিন্তু তিনি দল চেঞ্জ করেন নাই। কিন্তু হারিস চৌধুরীকে নিয়ে আমি রিপোর্ট করার পরে আমার সহকর্মীরা, আমার এডিটর বন্ধুরা সবাই বলছেন, আমি শুনছিলাম, আমার কানেও আসছিল যে এবার মতিউর রহমান চৌধুরী ধরা খাবে, কারণ এটাতে সিআইডি মানছিল না। কারণ পরের দিন ঢাকার একটা বড় দৈনিক পত্রিকা, তারা তো খবর দিল এটা সংশয় আছে, এটা ঠিক না, এই সেই। বাট আমি শিওর ছিলাম। আর করোনার সময় এই খবর কভার করা খুব কঠিন ছিল, মানে সাভারে যাওয়া বা এই পান্থপথে যাওয়া, তারপরে কি অবস্থা, কি এইগুলো প্রমাণ করা খুব কঠিন ছিল। যাই হোক, হারিস চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরী, সে অনেক সাহায্য করেছে। সে অনেক এখন তো ডিএনএ টেস্টে প্রমাণ হলো যে ডিএসএনএ টেস্টে প্রমাণিত হলো এবং সিআইডি তাদের ফাইলটা ক্লোজ করে দিয়েছে এবং এটা নিশ্চিত হয়েছে যে হারিস চৌধুরী মারা গেছেন প্রফেসর মাহমুদুর রহমান নামে যিনি। এই ছিল অবস্থা।